আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, বর্তমান সময়ের রাজনৈতিক যে প্রেক্ষাপট, পর্দার আড়ালের যে খেলা এবং ক্ষমতার পালাবদলের যে জটিল সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আজ আমরা একটু খোলামেলাভাবে আলোচনা করতে। আপনারা যারা নিয়মিত আমাদের আয়োজন দেখেন, তারা অবশ্যই জানেন আমরা সবসময় চেষ্টা করি ঘটনার পেছনের ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। আজকেও কিন্তু তার কোনো ধরনের ব্যতিক্রম হবে না। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা যদি বর্তমান রাষ্ট্রযন্ত্রের দিকে, বিশেষ করে যারা এখন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে বসে আছেন, তাদের দিকে একটু ভালো করে কিংবা গভীরভাবে লক্ষ্য করেন, তবে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠবে। আর সেটা হলো তাদের ভেতরের কাজ করার এক ধরনের অদৃশ্য অথচ তীব্র আতঙ্ক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ক্ষমতা হাতে আছে, প্রশাসন চলছে, কিন্তু তারপরেও কোথাও যেন একটা মারাত্মক আত্মবিশ্বাসের অভাব কাজ করছে। এই আতঙ্কটা আসলে কিসের? আপনারা একটু ভেবে দেখুন। যখন আপনি এমন কোনো জায়গায় গিয়ে দাঁড়ান যেখানে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, আপনার কিন্তু তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় এক চিলতে আলো। অন্ধকারে মানুষের মনে এমনিতেই কিন্তু নানা ধরনের ভয়ের জন্ম হয়। আবার ধরুন, হঠাৎ করে আপনার সামনে যদি একটি বিষধর সাপ এসে ফনা তুলে দাঁড়ায়, তখন আপনার শরীরের অবস্থা আসলে কেমন হয়? রক্ত যেন হিম হয়ে আসে, হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়, তাই না? ভয়ে আপনি হয়তো এক পা সামনে বাড়ানোর শক্তিটুকু অনেক সময় হারিয়ে ফেলেন। গবেষণায় কিন্তু দেখা যায়, সাপর কামড়ে যত মানুষ মারা যায়, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যায় শুধুমাত্র সাপর কামড় খেয়েছি এই আতঙ্কে হার্ট অ্যাটাক করে। অথচ হয়তো সেই সাপটার কোনো বিষই ছিল না। অর্থাৎ পরিস্থিতি সম্পর্কে সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতার অভাবেই কিন্তু মানুষ এই ধরনের মারাত্মক আতঙ্কের শিকার হয় এবং পতনের মুখে পড়ে। ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু কোনো ধরনের ছেলেখেলা নয়। এটা এমন কোনো গাড়ি নয় যে আপনি জীবনে কখনো স্টিয়ারিং ধরেননি, অথচ আবেগের বশবর্তী হয়ে চালকের আসনে বসে পড়লেন আর ভাবলেন সবকিছু ঠিকঠাক ভাবে চলবে। রাষ্ট্রযন্ত্র চালাতে গেলে আবেগ বা কথার ফুলঝুরি দিয়ে কাজ হয় না। এখানে প্রয়োজন হয় গভীর জ্ঞান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং দেশি বিদেশি শক্তির সাথে একটা মজবুত কূটনৈতিক ভারসাম্য। আর ঠিক এই জায়গাতেই বর্তমান শাসকেরা হোঁচট খাচ্ছেন। তারা পদে পদে অনুভব করছেন যে তাদের সেই অভিজ্ঞতার ঝুলিটা বড়ই শূন্য। আর এই শূন্যতা থেকেই জন্ম নিচ্ছে এক বিশাল ধরনের ভয়। এখন প্রশ্ন হলো, এই ভয়ের মূল কারণটা আসলে কি? একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এই আতঙ্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাত্র নাম। সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অবশ্যই শেখ হাসিনা। দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর তারা আজ হয়তো দৃশ্যপটে নেই, কিন্তু তাদের সেই না থাকাটাই যেন বর্তমান সরকারের কাছে সবচেয়ে বড়, আমি মনে করি, ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ কোনো ধরনের ভুলফুরে সংগঠন নয়, যে চাইলেই তাদেরকে রাজনীতির মাঠ থেকে একেবারে বা চিরতরে নিশ্চিহ্ন করা যাবে কিংবা মুছে ফেলা যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, এই দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে কিন্তু রয়েছে। তাই সরকার সবসময় একটা আতঙ্কে ভুগছে যে এই বুঝি আওয়ামী লীগ আবার ফিরে এলো, এই বুঝি শেখ হাসিনা আবার দৃশ্যপটে হাজির হল। তাদের মনে প্রতিনিয়ত এই ভয় কাজ করছে যে ভারত হয়তো শেষ পর্যন্ত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, অথবা আমেরিকা হয়তো তাদের সেই পুরনো ডিপ স্টেট পলিসির খেলায় আবারও বাংলাদেশকে নিয়ে মেতে উঠবে। আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলাটা কিন্তু বর্তমান সময়ে বা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব আপনারা যদি ইতিহাসের পাতা একটু উল্টে দেখেন, তাহলে দেখবেন
পরাশক্তিগুলো তাদের স্বার্থের প্রয়োজনে বারবার রেজিম বা ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। ইরানে যখন মোসাদ্দেক সরকার ক্ষমতায় এলো, তখন আমেরিকা প্রথমে তাদের সাথে তাল মেলালেও পরে কিন্তু ঠিকই সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাদের ক্ষমতাচ্যুত করেছিল এবং নিজেদের পছন্দের শাসককে আবারও ফিরিয়ে এনেছিল। অপরদিকে আমরা আফগানিস্তানের দিকে তাকালেও আফগানিস্তানেও আমরা এমন দৃশ্য কিন্তু বারবার দেখেছি। তো রাজনীতিতে এই যে পুরনো মিত্রতা, এটাকে কিন্তু খুব সহজে অস্বীকার করা যায় না। পুরনো প্রেম বা পুরনো মিত্রতা যখন আবার নতুন করে সামনে আসে, তখন কিন্তু সকল ধরনের সমীকরণ মুহূর্তের মধ্যেই বদলে যায়। আর ঠিক এই পুরনো মিত্রতার সমীকরণটাই বর্তমান সরকারকে ঘুমাতে দিচ্ছে না। শেখ হাসিনার সাথে দিল্লির যে দীর্ঘদিনের পরীক্ষিত একটা সম্পর্ক, অথবা বর্তমান প্রেক্ষাপটে জামাতের সাথে চীনের যে নতুন রসায়ন তৈরি হচ্ছে, এই সবকিছুই কিন্তু সরকারের নীতি নির্ধারকদের কপালে রীতিমতো বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এবার একটু দেশের ভেতরের রাজনীতির দিকে তাকানো যাক। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে ফিরেছেন। এই দীর্ঘ সময়টাতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি দেশে ফেরার আগে এবং পরে বারবার একটা কথা কিন্তু খুব জোর দিয়ে বলার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে তিনি অতীত ভুলে গেছেন। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তার এই উদারতার বাণী শুনে অনেকেই হয়তো সেই সময় ভেবেছিলেন যে রাজনীতিতে বুঝি এবার গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। কিন্তু বাস্তব চিত্রটা আসলে এখানে কি? এই কথাবার্তাগুলোর সাথে বর্তমান সময়ে সরকার গঠন করার পর কোন ধরনের পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে? বাস্তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্ষমতায় বসার সুযোগ পাওয়ার পরপরই সেই ক্ষমার বুলি কিন্তু আর ধুপে টিকছে না। এখন শুরু হয়েছে হিসাব নিকাশ মেলানোর পালা। কে কবে কি করেছিল, কে কোথায় আঘাত করেছিল, তার চুলচেরা বিশ্লেষণ চলছে এবং সেই অনুযায়ী প্রতিশোধের একটা নীরব প্রস্তুতিও কিন্তু আমরা রীতিমতো দেখতে পাচ্ছি। রাজনীতিতে যারা ক্ষতিগ্রস্ত হন, তারা যখন আবার ঘুরে দাঁড়ান এবং সুযোগ পান, তখন এই রেষারেষি বা প্রতিশোধ পরায়ণ কিন্তু মারাত্মক আকার ধারণ করে। আর এটাই কিন্তু এখনকার সবচেয়ে বড় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বাস্তবতা। এই যে এত সব বহুমুখী চাপ, দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে চরম দ্বন্দ্ব, আর বাইরের পরাশক্তিগুলোর অদৃশ্য সুতোর টান, সব মিলিয়ে সরকার আসলে একটা গোলকধাঁধায় পড়ে গেছে। আর মানুষ যখন আতঙ্কে থাকে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। বর্তমান সরকারও ঠিক সেই কাজটাই কিন্তু করছে। তারা নিজেদের এই প্রবল আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা থেকে বাঁচার জন্য এখন মরিয়া হয়ে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যা পরিস্থিতিকে আমি মনে করি আরো জটিল করে তুলছে। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। তাদের দলীয় কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হচ্ছে। তাদের সহায় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু বাজেয়াপ্ত করে সেগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করার একটা চেষ্টা চলছে। কিন্তু এগুলো কি আসলে কোনো শক্তিশালী সরকারের লক্ষণ? দেখুন সুপ্রিয় দর্শক, এই ব্যাপারে আমার প্রশ্ন কিন্তু মোটেও না। এগুলো হলো ভীত সশস্ত্র একটি গোষ্ঠীর মরিয়া পদক্ষেপ। তারা মনে করছে আওয়ামী লীগকে যদি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে একেবারে কোনোভাবে পঙ্গু করে দেয়া যায়, তবে হয়তো তারা নিরাপদ থাকতে পারবে। কিন্তু তারা আসলে এটা বুঝতে পারছে না যে রাজনৈতিক আদর্শকে এভাবে জোর করে, আইন করে বা কোনোভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করে কখনোই মুছে ফেলা যায় না। অন্যদিকে ভবিষ্যতের রাজনৈতিক মিত্রতা নিয়েও কিন্তু একটা গভীর অবিশ্বাস কাজ করছে। দেখুন, বিএনপি ভাবছে যে যদি ভবিষ্যতে কোনো কোয়ালিশন
বা জোট সরকার গঠন করতে হয়, তবে সেখানে জামাত বা অন্যান্য দলগুলোকে কতটা ছাড় দেয়া যাবে? গত ১.৫ বছরে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতাদের যেভাবে কোণঠাসা করার এক প্রকার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু বিএনপি খুব একটা ভালোভাবে নেয়নি। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি হয়তো রাজনৈতিকভাবে চাপে ছিল, কিন্তু তাদের নেতাদের একটা ন্যূনতম সম্মান কিংবা রাজনৈতিক মর্যাদা কিন্তু সেই সময় দেওয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের কাছ থেকে তারা যে ধরনের আচরণের শিকার হয়েছেন, সেটা তাদের জন্য চরম অবমাননাকর। আর এই অপমানের জবাব দেওয়ার জন্য বিএনপিও কিন্তু ভেতরে ভেতরে একরকম প্রস্তুতি নিচ্ছে। সবশেষে আমরা যদি সাম্প্রতিক নির্বাচন এবং তার ফলাফলের দিকে তাকাই, তবে সেখানেও কিন্তু এক বিশাল রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং এর ছাপ স্পষ্ট। এই ইঞ্জিনিয়ারিং এর কারণেই বিএনপি হয়তো তাদের কাঙ্ক্ষিত আসনগুলো পেয়েছে। আবার জামাতও তাদের প্রত্যাশার চেয়ে ভিন্ন ফল পেয়েছে। ফলে এই ২ দলের ভেতরেই একটা চাপা অসন্তোষ এবং অস্বস্তি কিন্তু কাজ করছে। কেউ কারো উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। সবাই যার শক্তি সঞ্চয় করার চেষ্টায় মত্ত। আর এই সুযোগে সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে বিচার বিভাগ, প্রশাসন সবকিছুর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। দর্শক, রাজনীতির এই দাবা খেলার শেষ চালটা আসলে কে দেবে আর কার গুটি কোথায় গিয়ে পড়বে, সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় এখানে একদম পরিষ্কার। এই আতঙ্ক, এই প্রতিশোধের রাজনীতি এবং অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই যে প্রবণতা, তা আমাদের দেশের জন্য কোনো শুভ পরিণতি কিন্তু ডেকে আনবে না। ক্ষমতার মোহ এবং ভয় যখন একসাথে কাজ করে, তখন রাষ্ট্রযন্ত্র তার স্বাভাবিক ভারসাম্য এমনিতেই হারিয়ে ফেলে। আমরা শুধু অপেক্ষা করে দেখতে পারি এই রাজনৈতিক অস্থিরতার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। আর আওয়ামী লীগ নিয়ে যে আতঙ্ক, যে ভয় এবং সেই আতঙ্ক এবং সেই ভয় থেকে সরকার যে ধরনের সিদ্ধান্ত সমূহ নিচ্ছে আওয়ামী লীগকে একদম পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, সেখানে আওয়ামী লীগ আসলে কি ধরনের রিঅ্যাকশন দেয়, তাদের রিঅ্যাকশনের উপর ভিত্তি করেই কিন্তু তাদের টিকে থাকা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং এই সরকারের ভবিষ্যৎ অনেকটাই কিন্তু নির্ধারণ করছে। এখনকার মতো এখানেই শেষ করছি। তবে আজকের এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।